সবগুলো রাজনৈতিক দল যতটা প্রত্যাশা আপনাদের ছিল অথবা আছে, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও প্রত্যাশা করে যে আপনারা সবভাবে সহযোগিতা করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেভাবে প্রত্যাশা করেন সে অনুযায়ী সহযোগিতা পাচ্ছেন না। আমরা কোনো বিকল্প ভাবি নাই। আমরা মনে করেছি এই মুহূর্তে ডক্টর ইউনূসের নাম ছাত্ররা প্রস্তাব করেছে, সেটাকে আমরা ডিফার করি নাই। আমরা প্রত্যাশা করেছি উনি একজন নোবেল বিজয়ী, উনি আন্তর্জাতিক খ্যাতি আছে ওনার। সিদ্ধান্ত যদি পূর্বে না হয়ে 5 আগস্ট রাতে অথবা আগস্ট পরবর্তী দিনে বা পরবর্তী সময়ে সব রাজনৈতিক দল মিলে বসতেন এবং তার প্রস্তাব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব হলে সবাই মেনেও নিতেন, তাহলে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হতো। সহযোগিতা সবাই করতে চাচ্ছে, কিন্তু মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই মনস্তাত্ত্বিক দূরত্বের গোড়াটা হচ্ছে ওইখানে যে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে আনতে পারেননি। আমরা যদি দেখি এই যে রাজনৈতিক দলগুলো, আপনারা বিএনপি, জামায়াত এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখন খুব বেশি সক্রিয় রয়েছে মাঠে, দলগুলো সবগুলো রাজনৈতিক দল যতটা প্রত্যাশা আপনাদের ছিল অথবা আছে, একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারও প্রত্যাশা করে যে আপনারা সবভাবে সহযোগিতা করবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা যেভাবে প্রত্যাশা করেন সে অনুযায়ী সহযোগিতা পাচ্ছেন না, অসহযোগিতা পাচ্ছেন। এই ব্যাপারে আপনি কি বলবেন? এবং এই যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে একরকমের পদত্যাগের ভাবনার কথা ছড়ালো, যেটি আমরা শুনলাম, এই জায়গায় রাজনৈতিক দলগুলোর আসলে দায় কতটা আপনি মনে করেন? না, বিষয়টা হলো যে রাজনৈতিক দলগুলো দায়ের কথা বলছেন। রাজনৈতিক দলগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে, তার দায়ের জায়গা অবশ্যই যে আমরা 15 বছর এই লড়াই করে এবং এই 15 বছরের লড়াইয়ে অনেক রাজনৈতিক নেতাকর্মী স্বৈরশাসনের কবলে পড়ে জেলে গিয়েছে, নির্যাতন সহ্য করেছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং শেষ দিকে এসে জুলাই আগস্টে তো 1000-এরও বেশি সহস্রাধিক মানুষ জীবন দিতে হয়েছে, ছাত্র জনতাকে জীবন দিতে হয়েছে। তার বিনিময়ে এই গণঅভ্যুত্থানে আমরা এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সেইখানে আমরা সবসময় তাদেরকে সহযোগিতা। আমি তো প্রথমেই বললাম যে ছাত্ররা যে নাম ডক্টর ইউনূস সাহেবের নাম তো ছাত্ররা তারা প্রস্তাব করেছে। এখানে কিন্তু বিএনপি বলেন, আমরা বামপন্থীরা বলেন, কোন রাজনৈতিক দল আমরা এটা বিরোধ করি না। আমরা মনে করেছি আমাদের অনেক রিজার্ভেশন থাকতেও পারে, আরো বিকল্প নাম থাকতো, হয়তো অনেকের ভিতরে থাকতেও ছিল, আলোচনা যদি হতো, কিন্তু আমরা কোনো বিকল্প ভাবি নাই। আমরা মনে করেছি এই মুহূর্তে ডক্টর ইউনূসের নাম ছাত্ররা প্রস্তাব করেছে, সেটাকে আমরা ডিফার করি নাই। আমরা প্রত্যাশা করেছি উনি একজন নোবেল বিজয়ী, উনি আন্তর্জাতিক খ্যাতি আছে ওনার, আন্তর্জাতিক অনেক লিঙ্ক ওনার আছে, উনি নিশ্চয়ই সকলের সহযোগিতায় একটা অন্তর্বর্তী সরকারকে, বিশেষ করে ওনার যে প্রধান দায়িত্ব নির্বাচন, এই নির্বাচনের দিকে আমাদের প্রত্যাশা ছিল। আমরা অসহযোগিতা প্রশ্নই আসে না। আমরা বলেছি সংস্কার অবশ্যই করবেন, প্রয়োজনীয় সংস্কার নির্বাচনের বিষয়ে। জি মীর ঘোষ, আমরা এই আলোচনায় আসবো, যদি আমাকে একটু সুযোগ দেন। জি, আমরা এই আলোচনায় আসবো। আবার আমি একটু সৈয়দ লিটুর কাছে যেতে চাই একই বিষয় নিয়ে। সৈয়দ লিটু, যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, মীর ঘোষ বলছিলেন, আপনি এই ব্যাপারে কি বলবেন? রাজনৈতিক দলগুলোর দায় কতটা আপনি দেখতে পারেন, অথবা রাজনৈতিক দলগুলোর কি কোনো দায় নেই, অথবা সরকার এই ক্ষেত্রে আসলে এই যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনার যে কথাটি আসলে আমরা শুনতে পারলাম, আপনার কাছে কি মনে হয় যে এতে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, এতে কি সংকট আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কেটে গেল, নাকি তাদের আসলে নতুন চ্যালেঞ্জ তৈরি হলো, অথবা নতুন কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হলো? জি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই। সেই সঙ্গে সমালোচক মিহিরদাকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা। আমি একটু প্রসঙ্গে আলোচনা করবার স্বার্থেই মিহিরদার একটা কথাকে একটু দ্বিমত প্রসঙ্গ একটু পড়ি আমার আলোচনার স্বার্থেই। যে দাদা যে কথাটা বললেন যে আমরা সবাই মিলে, অর্থাৎ সব দল মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসাবে বসিয়েছেন। এই কথাটা এক অর্থে ঠিক, কিন্তু আসলে কার্যত একটি গুরুত্বপূর্ণ জায়গাতেই ঠিক না, এই অর্থে যে আপনি লক্ষ্য করবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে সব রাজনৈতিক দলের আলোচনার মধ্যে দিয়ে আসেননি। তিনি খুব যোগ্য মানুষ, এতে কোনো সন্দেহ নেই। সকল পক্ষ, সকল রাজনৈতিক দল তাকে মেনে নিয়েছেন, সাগ্রহে মেনে নিয়েছেন, আনন্দের সঙ্গে মেনে নিয়েছেন, এতেও কোনো সন্দেহ নাই। কিন্তু
তাকে প্রধান উপদেষ্টা হিসাবে অথবা তাকে সরকারের মানে প্রধান কেন্দ্রে বসাবার জন্য কিন্তু সিদ্ধান্তটা কয়েকজন সমন্বয়করা পূর্বেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। এই কথাটা বলার একটা বিশেষ কারণ আছে, যে আপনি দেখবেন তারা কিন্তু প্রায় আলোচনাগুলো করে যে কে কে আগে ফোন করেছিলেন, কার সঙ্গে এর আগে ইউনূস সাহেবের কথা হয়নি, সেই প্রথম কথা হলো। এটা কিন্তু ৫ আগস্ট পূর্ববর্তী সময়ে কয়েকদিন থেকেই ছাত্ররা, এই সমন্বয়ক কয়েকজন, তারা আলাপ আলোচনা করছিলেন এবং তারা নির্ধারণ করেই রেখেছিলেন যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চান এবং তারাই তাকে এনেছে। তিনি সেটা নিজেও স্বীকার করেছেন। পরবর্তীতে যেটা বললাম, সবাই তাকে মেনে নিয়েছেন তার যোগ্যতার কারণে এবং দেশের প্রয়োজনে, এটা ঠিকই আছে। কিন্তু এই কথাটা তোলার অর্থটা হচ্ছে এই যে দেখেন, এই একই ব্যাপার যদি একটু একটু এইভাবে হতো যে তিনি যেহেতু যোগ্য মানুষই, সেহেতু এই আলোচনা যদি আগে না হয়ে, ছাত্রদের পক্ষ থেকে আলোচনা যদি পূর্বে না হয়ে, অর্থাৎ সিদ্ধান্ত যদি পূর্বে না হয়ে ৫ আগস্ট রাতে অথবা আগস্ট পরবর্তী দিনে বা পরবর্তী সময়ে সব রাজনৈতিক দল মিলে বসতেন এবং তার মানে প্রস্তাব, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব হলে সবাই মেনেও নিতেন, তাহলে কিন্তু প্রেক্ষাপটটা ভিন্ন হতো। অর্থাৎ সকল রাজনৈতিক দলের একেবারে মানে মতামতের ভিত্তিতে তিনি তখন প্রধান উপদেষ্টা হতেন এবং সেক্ষেত্রে এখন যে মনস্তাত্ত্বিক দূরত্বটা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং প্রধান উপদেষ্টার মধ্যে, আমরা বলি না বলি কথাটা তো ঠিক, সেই দূরত্বটা কিন্তু তৈরি হবার সুযোগ থাকতো না। তখন একটা বোঝাপড়া ভিন্ন রকম হতো। হ্যাঁ, তো সেই জায়গাটা কিন্তু ওইখানেই হয়নি। অর্থাৎ ছাত্ররা তখন যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে ভিন্ন কোনো কথা বলবার সুযোগ আসলে বস্তুত কারো ছিল না এবং ছাত্রদের সবাই তাদের পক্ষেই ছিল। তো যে তাদের পূর্ব নির্ধারিত ছিল, সবাই মেনে নিয়েছিল। সেই অর্থে কি হয়েছে, সবাই মেনে নিলেও মানে ঠিক ইন্টারাকশনটা সেইভাবে কিন্তু হচ্ছে না, যেটা সবাই মিলে বসে ওই নামটা প্রস্তাব করে আনলে যেটা হতো। জি সৈয়দ লিটু, রাজনৈতিক দলগুলো কি সহযোগিতা করছে শুরুর দিকে যেভাবে সহযোগিতা করেছিল অন্তর্বর্তী সরকারকে? এখন ওই কথাটা বললাম যে সহযোগিতার ব্যাপারটা হচ্ছে কি, সহযোগিতা সবাই করতে চাচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই মনস্তাত্ত্বিক দূরত্বের গোড়াটা হচ্ছে ওইখানে যে সবাই মিলে মানে সিদ্ধান্ত নিয়ে তাকে আনতে পারেননি। সিদ্ধান্ত একটি পক্ষ নিয়েছে এবং সবাই তার যোগ্যতার বিবেচনায় অথবা দেশের স্থিতিশীলতার প্রয়োজনে সবাই মেনে নিয়েছেন। তো এইখানে কিছু মনস্তাত্ত্বিক যে দূরত্বটা তৈরি হয়েছে, সেই জায়গাটা থেকেই এই সমস্যার শুরু। দেখেন পদত্যাগের বিষয়টা দেখেন, মানে আমি এই জিনিসটা বুঝি না, কোন রাজনৈতিক দল কিন্তু তাকে পদত্যাগের কথা বলেননি, একটা বারের জন্যও বলেননি। সবাই নির্বাচন চেয়েছেন। আবার প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু একবারও জনসমক্ষে কোনো মিডিয়ার সামনে বা কোথাও বলেননি যে আমি পদত্যাগ করতে চাই। ঘটনাটা কি হলো, একটা সেনাবাহিনীর প্রধান তার দায়িত্ববোধ থেকে একটি বক্তব্য দিলেন বা যে কোনো কারণেই হোক তিনি দিলেন। তারপরে দেখলাম আমরা এই যে নতুন যে রাজনৈতিক সংগঠনটি, এই যে এনসিপি, তার সভাপতি নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টা ডেকে পাঠালেন। তিনি সেখানে গেলেন, কথাবার্তা বলে বাইরে এসে বললেন যে উনি হতাশ হয়েছেন, উনি পদত্যাগ করতে পারেন। এখান থেকে কিন্তু শুরু। দেখেন আমি একটা কথা বলি, আমি মানে এই প্রস্তাবটা, মানে আমি তো আসলে সরাসরি ওদেরকে মানে প্রধান উপদেষ্টাকে তো বলতে পারি না, সেই পর্যন্ত যেতে পারিনি, কিন্তু আমি সবসময় এই যাদের সুযোগ পাই বলি যে এই কাজটা করা উচিত। যে প্রধান উপদেষ্টা যখন কোন মানে মানে কি বলে মিটিং ডাকেন, যখন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসেন, তখন আসলে আমার মানে উদার উচিত যে মানে এই অনুষ্ঠানটাকে লাইভ করে বাইরে স্ক্রিন দিয়ে এই অনুষ্ঠানগুলো প্রচার করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার কি কথোপকথন হচ্ছে সেগুলো বাইরের স্ক্রিনে দেখাবে, সাংবাদিকরা সেখানে যার যার মতো করে খবর সরাসরি নিয়ে নেবেন। এখানে কি হচ্ছে দেখেন, আপনি যাই বলেন না কেন, আমাদের ইতিহাসের কারণে, আমাদের ক্ষমতা লিপ্সু রাজনৈতিক দলগুলোর অতীত ইতিহাসের কারণে কোনো মানুষ রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করতে পারে না। এখন হয় কি, এই রাজনৈতিক দলগুলো ওই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন, তারপরে সেখানে রুদ্ধদ্বার আলোচনাটা হয়, সেখানে খবর আমরা জানতে পারি না, পরে তারা বেরিয়ে এসে একগাদা মাইক টাইক লাগিয়ে তাদের মতো করে কথা বলেন যে কি আলোচনা করেছে। হয়তো ভিতরে বিপ্লব করে এসছে, বাইরে এসে ঐক্যের কথা বলে, অথবা হয়তো ভিতরে ঐক্যের কথা বলে বা সমঝোতার কথা বলে বাইরে এসে মাইকের সামনে বিপ্লবী কথাবার্তা বলে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।